তারা যে কোনো সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালাতে পারে। যুক্তরাষ্ট্র যতই দায় অস্বীকার করুক, আসলে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। এতগুলো বিমান এই দূরত্ব অতিক্রম করে কিভাবে সেখানে হামলা চালালো? ডোনাল্ড ট্রাম্পের সাথে মার্কো রুবিওর বক্তব্যের কিন্তু একটা সাংঘর্ষিকতা আছে। যেমন ডোনাল্ড ট্রাম্প এই ব্যাপারে বলতে চাচ্ছেন যে প্রকৃত অর্থেই যুক্তরাষ্ট্র কখনোই ইরানকে পারমাণবিক শক্তিতে সমৃদ্ধ হতে দিতে চাচ্ছে না। আবার এই যে হামলা, এর ঠিক পর মুহূর্তেই যে আমরা দেখতে পারলাম ইসরায়েলের যে আক্রমণ, তারপর মার্কো রুবিও বলছেন যে এখানে যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই। এই ব্যাপারগুলোকে আসলে কিভাবে দেখছেন? এই জায়গাটার থেকে কোনো সাংঘর্ষিকতা রয়েছে কিনা আদৌ? আসলে দেখেন, এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র নীতি রয়েছে, সেই পররাষ্ট্র নীতির যে বাস্তবায়নটি সেটি কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে হয়ে থাকে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট, তিনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা রাষ্ট্রকে তিনি রিপ্রেজেন্ট করে থাকেন। তো সেক্ষেত্রে তিনি তার যে বক্তব্য এবং মার্কো রুবিওর বক্তব্য, যেটি এটিকে আসলে আমি দৃশ্যত কোনো পার্থক্য হিসেবে দেখি না। যার যার জায়গা থেকে সে সেইভাবে স্টেটমেন্ট দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বরাবরই তিনি বলে আসছিলেন যে কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ বা অর্জন করতে দেওয়া যাবে না। এবং পররাষ্ট্রনীতির যে ভাষা থাকে, এটিও কিন্তু আসলে ওইভাবে না বললেও তারাও কিন্তু এটিকে একটা কৌশলী অবস্থান গ্রহণ করেছেন। মার্কো রুবিও যে বক্তব্যটা দিয়েছেন, এর মাধ্যমে আসলে ইরান বারবারই বলে আসছিল যে কোনো ধরনের হামলা হলে মার্কিন সংশ্লিষ্ট যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মধ্যপ্রাচ্য জুড়ে যে ঘাঁটিগুলো রয়েছে, সেই ঘাঁটিগুলোকে তারা টার্গেট করে হামলা করবে। এই বিষয়টি কিন্তু ইরান বারবার বলে আসছিল। তো সেক্ষেত্রে আসলে ওই জায়গাটাকে সেভ রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আসলে বলছিল যে আসলে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই, যাতে করে ইরান তাদের যে ঘাঁটিগুলো রয়েছে বা তাদের যে স্বার্থ সংশ্লিষ্ট যে জায়গাগুলো রয়েছে সেখানে যাতে ইরান হামলা না চালায়। আরেকটি বিষয় এখানে আপনাকে দেখতে হবে যে দেখুন, এই হামলার একদিন আগে যদি আমি বলে থাকি যে শুক্রবার মধ্যরাতে হামলাটি হয়েছে, তার আগে বৃহস্পতিবার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাস ছিল, বিশেষ করে ইরাক এবং ইভেন মধ্যপ্রাচ্যে যে তাদের যে সামরিক স্থাপনাগুলো ছিল, সেখানে যে সামরিক সদস্যদের পরিবারগুলো অবস্থান করছিল, তাদেরকেও কিন্তু এই মধ্যপ্রাচ্য ছাড়ার একটা অ্যানাউন্সমেন্ট মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে। তার মানে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের একটা প্রস্তুতি ছিল এবং তারাও ব্যাপারটা অবগত, সেটা তাদের নিশ্চয় আপনি যেটি বলছিলেন। তো অর্থাৎ এখানে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে তাদের সংশ্লিষ্টতা নেই, তবে পাশাপাশি তারা এটিও কিন্তু একটা অ্যালার্মিং বা তারা একটা ওয়ার্নিং হিসেবে নিচ্ছে, যেটি ইরান বলেছে যে তারা যে কোনো সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালাতে পারে। এবার যদি আমি একটু হামলা প্রসঙ্গে আসি, আসলে দেখুন এই যে হামলার বিষয়টি, এখানে বলা হচ্ছে, বিভিন্ন সোর্স থেকে বলা হচ্ছে যে এখানে যে যুদ্ধ বিমানগুলো ব্যবহার করা হয়েছিল, অত্যাধুনিক যে যুদ্ধ বিমানগুলো F-35 সহ এবং অন্যান্য যে যুদ্ধ বিমানগুলো আছে, যেটি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সরবরাহ করেছে, সেখানে প্রায় শতাধিক যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছিল। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে বিগত সময়ে ইরান যে ধরনের এই হামলা প্রতিরোধে তাদের যে প্রতিরক্ষা বাহিনী বা প্রতিরক্ষা শিল্পকে তারা যেভাবে ঢেলে সাজিয়েছে বলে বিভিন্ন মিডিয়াতে বলেছে, সেই জায়গাটিকে মাথায় রেখেই কিন্তু ইসরায়েল এই হামলাটি চালিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ইসরায়েল এবং ইরানের যে ভৌগোলিক দূরত্ব, সেইখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে এতগুলো বিমান এই দূরত্ব অতিক্রম করে কিভাবে সেখানে হামলা চালালো। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। মার্কিন যুক্তরাষ্ট্র যে বলছে যে তাদের এখানে কোনো সংশ্লিষ্টতা নেই, তাহলে ইরানের হামলায় যে বিমানগুলো ব্যবহার করা হয়েছে, যদি বিশ্লেষকদের বা আন্তর্জাতিক যারা এই বিষয়ে কথাবার্তা বলে থাকেন তাদের ধারাবাহিক প্রতিবেদন অনুসারে বা তাদের ভাষ্য অনুসারেই যদি বলি, ধরুন এই বিমানগুলোকে কিন্তু রিফুয়েলিং করতে হয় এবং এই রিফুয়েলিং ট্যাঙ্ক কিন্তু এখন পর্যন্ত ইসরায়েলের নেই। এবং রিফুয়েলিং বিষয়টা হচ্ছে কি, যে ধরুন এই বিমানটা যখন একটা নির্দিষ্ট দূরত্বে অতিক্রম করবে, তারপরে কিন্তু তাকে জ্বালানি নিতে হয়। তো সেই জ্বালানি সরবরাহের জন্য তাকে একটা হাব গ্রহণ করতে হয়, অথবা তাকে রিফুয়েলিং ট্যাঙ্ক ব্যবহার করতে হয়। যেহেতু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো এই যুদ্ধে তারা জড়াতে চাচ্ছে না, এবং এই রিফুয়েলিং এর জন্য অন্যান্য দেশগুলো তারা আসলে কোনোভাবেই তাদের যে টেরিটরি করলে, সাইমন আমরা মনে হয় এইভাবে বলতে পারি ব্যাপারটা, যে নানা ধরনের অ্যাক্টিভিটি বা আমরা যে সমস্ত ঘটনাগুলো দেখেছি, সব সূত্র যদি আমরা বিবেচনা করি, তাহলে আসলে যুক্তরাষ্ট্র যতই দায় অস্বীকার করুক, আসলে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে সর্ব অবস্থায়, তাই তো?
নিশ্চয় যুক্তরাষ্ট্র যেটি আমি বলছিলাম তাদের পররাষ্ট্রনীতি সবসময় কৌশলী অবস্থান তারা গ্রহণ করে থাকেন। আসলে যুক্তরাষ্ট্রের ভূমিকাটা হচ্ছে কি অনেকটা এমন যে চোর, এটা বাংলায় একটা কথা আছে যে চোরকে চুরি করতে বলা এবং গৃহস্থকে সজাগ থাকতে বলা, বিষয়টা অনেকটা এমন যে যুক্তরাষ্ট্র একই সাথে বলছে যে তারা আসলে এইটার সাথে সংশ্লিষ্ট না, তারা এই যুদ্ধটা চায় না, এবং একই সাথে কিন্তু তারা বড় রীতিমতো ইসরায়েলকে কিন্তু তারা নানানভাবে হেল্প করে আসছে। আপনি দেখে থাকবেন যে প্যালেস্টাইনে যে যুদ্ধটা হলো, যেখানে প্রায় 50,000-এর অধিক যে প্যালেস্টাইনের নিরীহ মানুষদেরকে হত্যা করা হলো, সেখানে কিন্তু এই যে ওয়েপন সরবরাহটা সেটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রই করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রই কিন্তু তাদের সমস্ত লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে সমস্ত এক্সপ্লোসিভ বা বোম থেকে শুরু করে সবকিছু কিন্তু তারা সরবরাহ করেছে। আবার একই সাথে তারা কিন্তু শান্তির গানও গাচ্ছে। তো এটি আসলে একটা কনফ্লিক্টেড ইস্যু আমি বলতে পারি। আর এই যে হামলাটি হয়েছে, হামলা প্রসঙ্গে যদি একটু আপনাকে বলি, আন্তর্জাতিক যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা প্রসঙ্গ দিয়ে যদি এটিকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, সেখানে আপনি দেখবেন যে একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশের যে ভূমি রয়েছে, তাদের সেই দেশে যখন একটি দেশ হামলা করে তখন কিন্তু নৈতিকভাবে ওই দেশ সেটিকে রিটালিয়েট করা বা সেটিকে প্রতিরোধ করার জন্য ওই দেশের কিন্তু একটি নৈতিক অধিকার হয়ে দাঁড়ায়, যেটি আন্তর্জাতিক নিয়ম অনুসারে এটি বলা রয়েছে। তো সেইখানে কিন্তু এখন ইরান সেই প্রতিক্রিয়াটা আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমেই কিন্তু এটি শুরু করেছে বা করতে পারে বলে আমাদের কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত।